একজন মানুষ যে ছোটবেলাতেই মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছে, যে নিজের চোখের সামনে একের পর এক প্রিয় মানুষকে হারিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শেষ পর্যন্ত সে বুঝতেই পারে না তার সামনে যা ঘটছে সেটা সত্যি নাকি তার নিজের মস্তিষ্কের তৈরি করা কোনো দৃশ্য। আর যখন সত্যিটা সামনে আসে তখন বোঝা যায় সে এতদিন আসলে অন্য কারো সঙ্গে নয়, নিজের অতীত আর অপরাধ বোধের সাথেই লড়াই করছিল। আজকের গল্প সেই মানুষ রায়াকে নিয়ে। এটি শুধু মাফিয়া, ভালোবাসা আর প্রতিশোধের গল্প নয়, এটি একজন মানুষের মানসিক পতনের গল্প। হ্যাঁ বন্ধুরা, বলছি রিসেন্টলি রিলিজ হওয়া বহুল আলোচিত সিনেমা টক্সিকের কথা। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরু 1955 সালে। একটি ব্যস্ত সার্কাস, চারপাশে মানুষের ভিড়, দর্শকদের আনন্দ দিতে চলছে একের পর এক অনুষ্ঠান। এই সার্কাসেই কাজ করত নাদিয়া। বাহির থেকে দেখলে তার জীবন হয়তো স্বাভাবিক মনে হতো, কিন্তু ভিতরে ভিতরে সে ছিল প্রচণ্ড ভেঙে পড়া একজন মানুষ। নিজের কষ্ট ভুলে থাকতে সে অতিরিক্ত মদ পান করত। সেদিনও সে প্রচণ্ড নেশাগ্রস্ত অবস্থায় নিজের ছোট্ট ছেলের সাথে কথা বলছিল। নাদিয়া ছেলেটিকে জানায় আজ তার বাবা আসবে, অনেক দিন পর বাবার সঙ্গে দেখা হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজ তার বাবা তাকে নিজের পরিচয় দেবে। নাদিয়া ছেলেটিকে সার্কাসের বাইরে বাবাকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করতে বলে, কারণ তার বাবা সেখানেই আসবে। ছোট্ট ছেলেটি মায়ের কথা বিশ্বাস করে বাইরে দাঁড়িয়ে থাকে, কিন্তু সে জানতো না আজ তার জন্য অপেক্ষা করছে এমন এক ঘটনা যা তার পুরো জীবন বদলে দিবে। হঠাৎ সার্কাসের ভিতরে প্রচণ্ড বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আনন্দের জায়গাটি পরিণত হয় ধ্বংসস্তূপে। অনেক মানুষ মারা যায়, আর সেই মৃতদের মধ্যে ছিল নাদিয়াও। কিছুক্ষণ পর সেখানে রায়া আসে। সে নাদিয়ার ছেলেটিকে দেখতে পায় এবং তাকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। ছেলেটি বারবার তার মায়ের কথা জানতে চাইছিল, কিন্তু রায়া নিজেও তখন নেশাগ্রস্ত এবং মানসিক বিপর্যস্ত। সে ছেলেটিকে চুপ করতে বলে। এক পর্যায়ে পাহাড়ের কাছে গাড়ি থামিয়ে রায়া বাইরে নেমে আসে, কিন্তু সে খেয়াল করেনি গাড়ির হ্যান্ডব্রেক লাগানো হয়নি। গাড়িটি ধীরে ধীরে গড়িয়ে যেতে শুরু করে। ভেতরে তখনও ছিল নাদিয়ার ছোট্ট ছেলে। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি পাহাড়ের নিচে পড়ে যায়। এখানেই দৃশ্য কাট হয়ে আমাদের নিয়ে যাওয়া হয় অতীতে। সাল 1947। ভারত স্বাধীন হয়েছে, কিন্তু গোয়া তখনও পর্তুগিজ শাসনের অধীনে। এই সময় গোয়ার পরিস্থিতি ছিল অস্থির। অপরাধ, ক্ষমতার দ্বন্দ্ব আর মাফিয়াদের প্রভাব সবকিছু মিলিয়ে জায়গাটি ছিল অত্যন্ত বিপজ্জনক। এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী দুই ব্যক্তির নাম সেবাস্টিয়ান এবং ফার্নান্ডিস। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তারা ছিল আপন ভাই, কিন্তু একই পরিবারের মানুষ হলেও তাদের সম্পর্কের মধ্যে ছিল ক্ষমতা আর বিরোধের ছায়া। একদিন ফার্নান্ডিসের ছেলে খুন হয়ে যায়। ছেলের মৃত্যুর পর ফার্নান্ডিস স্বাভাবিকভাবেই প্রতিশোধ নিতে চায়। সে আশা করছিল তার ভাই সেবাস্তিয়ানও তার পাশে দাঁড়াবে, কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। ফার্নান্ডিসের ছেলের শেষকৃত্যের সময় সেখানে হামলা চালায় রায়া ও গঙ্গা। দুজন মিলে ফার্নান্ডিসের লোকজনের উপর আক্রমণ চালায়। অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি রক্তাক্ত হয়ে ওঠে, কিন্তু শেষ পর্যন্ত রায়া ও গঙ্গা ধরা পড়ে। আর তখনই জানা যায় তাদের আসল পরিচয়। রায়া ও গঙ্গা আসলে ভাই বোন, আর ফার্নান্ডিসের ছেলেকে হত্যা করেছিল তারাই। ফার্নান্ডিস এবার কোনোভাবেই তাদের ছাড়তে চায় না, কিন্তু ঠিক তখনই সেখানে আসে সেবাস্তিয়ান। সবাই ভেবেছিল সে নিজের ভাইয়ের পক্ষ নেবে, কিন্তু সেবাস্তিয়ান স্পষ্ট জানিয়ে দেয় ব্যক্তিগত প্রতিশোধে সে নিজেকে জড়াতে চায় না। এই সুযোগ কাজে লাগিয়ে রায়া ও গঙ্গা ফার্নান্ডিসকে হত্যা করে। পরে জানা যায় ফার্নান্ডিসের লোকেরা গঙ্গার সাথে অতীতে ভয়ঙ্কর আচরণ করেছিল। সেই ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই তারা এই পথে এসেছিল। রায়া ও গঙ্গার সাহস এবং দক্ষতা দেখে সেবাস্তিয়ান মুগ্ধ হয়। সে তাদের নিজের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। তারা দুজনেই রাজি হয়ে যায়, আর এভাবেই শুরু হয় মাফিয়া দুনিয়ায় রায়া ও গঙ্গার নতুন জীবন। সময়ের সঙ্গে সেবাস্তিয়ানের ক্ষমতা বাড়তে থাকে, আর তার দলে রায়া হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর মানুষদের একজন। রায়া কোনো সমস্যা হলে কথা বলে সমাধান করার মানুষ ছিল না। তার কাছে সমস্যার সহজ সমাধান ছিল সমস্যাটাকেই শেষ করে দেওয়া। আর এই কারণেই গোয়ার অপরাধ জগতে তার নাম শুনলেই অনেকেই ভয়ে কাঁপত। সেবাস্তিয়ানের জীবনে কয়েকজন মানুষ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে ছিল তার প্রেমিকা এলিজাবেথ এবং এলিজাবেথের ভাই টনি। দীর্ঘদিন ধরে তারা সেবাস্তিয়ানের হয়ে কাজ করছিল। সেবাস্তিয়ানও তাদের উপর পুরোপুরি ভরসা করত, কিন্তু ক্ষমতার দুনিয়ায় বিশ্বাস যতই গভীর হোক, লোভ অনেক সময় তার চেয়েও বেশি শক্তিশালী হয়। টনি এবং এলিজাবেথ বুঝতে পারে সেবাস্তিয়ানকে সরিয়ে দিতে পারলে তার জায়গা দখল করা সম্ভব, কিন্তু তাকে সরাসরি হত্যা করা সহজ ছিল না। তাই তারা এমন একটি জায়গা বেছে নেয় যেখানে সেবাস্তিয়ান নিজের নিরাপত্তার ব্যাপারে তুলনামূলকভাবে অসতর্ক থাকবে, আর সেটিই ছিল একটি সার্কাস।
পরিকল্পনা অনুযায়ী তাদের লোকেরা জোকারের পোশাক পরে সার্কাসে ঢুকে পড়ে। সেই একই সার্কাসে উপস্থিত ছিল রায়া। সেখানেই তার নজরে আসে নাদিয়া। নাদিয়া ছিল সার্কাসের অন্যতম প্রধান আকর্ষণ। তার পারফরমেন্স দেখতেই মানুষ ভিড় করত। শো শেষ হওয়ার পর রায়া তাকে অনুসরণ করে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে কয়েকজন মৃত মানুষকে দেখতে পায়। রায়ার সন্দেহ হয়। সে সঙ্গে সঙ্গে সার্কাসে ফিরে আসে, আর তখনই তার চোখে পড়ে জোকারদের। রায়া বুঝে যায় এরা কোনো সাধারণ পারফর্মার নয়, তাদের আসল লক্ষ্য সেবাস্তিয়ান। এরপর শুরু হয় ভয়ঙ্কর সংঘর্ষ। রায়া একের পর এক হামলাকারীদের শেষ করতে থাকে, কিন্তু এর মধ্যেই একজন সেবাস্তিয়ানকে গুলি করতে সক্ষম হয়। সৌভাগ্যক্রমে গুলিটি তার হাতে লাগে, সেবাস্তিয়ান বেঁচে যায়। হামলাকারীদের শেষ করার পর রায়ার মাথায় একটা প্রশ্নই ঘুরতে থাকে, এত নিরাপত্তার মধ্যে এই লোকগুলো সার্কাসে ঢুকলো কিভাবে? তার সন্দেহ গিয়ে পড়ে নাদিয়ার উপর। রায়া তাকে জিজ্ঞেস করে, কিন্তু তার আচরণ ছিল এতটাই কঠোর যে নাদিয়াও ক্ষেপে যায়। পরিস্থিতি খারাপ হয়ে যায়। অন্যদিকে টনি ও এলিজাবেথের প্ল্যান ফেল হওয়ায় নাদিয়াকে দোষী মনে করে, তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা নাদিয়াকে হত্যা করতে যায়, কিন্তু সঠিক সময়ে রায়া সেখানে পৌঁছে তাকে বাঁচিয়ে দেয়। এরপর রায়া জানতে পারে আসল ষড়যন্ত্রের সঙ্গে টনি জড়িত। রায়া টনিকে ধরে ফেলে এবং তার কাছ থেকে পুরো পরিকল্পনা জানতে পারে। গঙ্গা তখন এলিজাবেথের সামনে একটি কঠিন শর্ত রাখে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে তাকে নিজের ভাই টনিকে হত্যা করতে হবে। এলিজাবেথের সামনে তখন অসম্ভব এক সিদ্ধান্ত। সে শেষ পর্যন্ত নিজের ভাইকে হত্যা করে, কিন্তু সেই মুহূর্তেই তার ভেতর জন্ম নেয় এক নতুন প্রতিশোধের আগুন। সে রায়া ও গঙ্গাকে কোনোদিনও ক্ষমা করবে না। এদিকে গঙ্গা বুঝতে পারে নাদিয়া এখানে নিরাপদ নয়। সে নাদিয়াকে চলে যেতে বলে এবং কিছু টাকা দেয়, কিন্তু নাদিয়া টাকা নিতে চায় না। সে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ট্রেনে ওঠার আগেই রায়া সেখানে পৌঁছে যায়, আর সে নাদিয়াকে আবার ফিরিয়ে আনে। রায়া তাকে জানায় সে আগের কাজেই ফিরে যাবে। নাদিয়া আবার সার্কাসে কাজ শুরু করে, আর অদ্ভুতভাবে রায়াও প্রতিদিন তার পারফরম্যান্স দেখতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে নাদিয়ার মন বদলাতে শুরু করে। সে বুঝতে পারে রায়া শুধু একজন নিষ্ঠুর মানুষ নয়, এই মানুষটির ভিতরেও একটা অতীত আছে। নাদিয়া তার কাছে ক্ষমা চায়। দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, আর সেই বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। একদিন নাদিয়া রায়ার বোন গঙ্গার কথা জানতে চায়। তখন রায়া প্রথমবার নিজের অতীতের দরজা খুলে দেয়। সে জানায় তার শৈশব ছিল অত্যন্ত কঠিন। তার মা তার বাবাকে হত্যা করেছিল। এরপর রায়া ও গঙ্গা অনাথ হয়ে যায়। খাবার জোগাড় করাও তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। সেই সময় গঙ্গাই ছিল রায়ার একমাত্র আপনজন। ভাই হিসেবে রায়ার কাছে গঙ্গার গুরুত্ব ছিল সব কিছুর উপরে। বেঁচে থাকার জন্য তারা এমন কাজও করেছে যা শুনলে যে কেউ শিউরে উঠবে। তারা কবর থেকে মৃত মানুষের শরীরে সোনার গয়না খুলে আনত। রায়া এসব করত শুধু গঙ্গাকে বাঁচিয়ে রাখার জন্য। পরে এক নারী তাদেরকে আশ্রয় দেয়, কিন্তু কিছুদিন পর রায়া বুঝতে পারে সেই নারী গঙ্গাকেও তার সাথে কাজে নামাতে চায়। কিছু লোক গঙ্গার উপর জবরদস্তি শুরু করে, আর তখন রায়ার ভেতরের রাগ বিস্ফোরিত হয়। সে সেই নারী এবং ওই লোকগুলোকে হত্যা করে। এই অতীতই আমাদের বুঝিয়ে দেয় রায়া কেন এত হিংস্র হয়ে উঠেছিল। তার কাছে ভালোবাসা মানেই ছিল কাউকে রক্ষা করা, আর সেই ভালোবাসা হারানোর ভয় থেকেই তার ভেতরের হিংস্রতা জন্ম নিয়েছিল। এদিকে রায়ার জীবনে আরও একটি সম্পর্ক ছিল, সেবাস্তিয়ানের মেয়ে রেবিকা। একসময় রায়া ও রেবিকার সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু নাদিয়া আসার পর রায়ার মন পুরোপুরি বদলে যায়। সে রেবিকাকে আগের মতো সময় দেয় না। রেবিকা যখন জানতে পারে রায়া অন্য একজনকে ভালোবাসে, তখন তার ভেতরে তীব্র ঈর্ষা জন্ম নেয়। একদিন নেশার মধ্যে সে রায়ার সাথে ঝগড়া করে। গঙ্গা বুঝতে পারে পরিস্থিতি বিপজ্জনক, কারণ রেবিকা শুধু একজন মেয়ে নয়, সে সেবাস্তিয়ানের মেয়ে, আর ভবিষ্যতের ক্ষমতার হিসেবেও রেবিকা গুরুত্বপূর্ণ। গঙ্গা তাই রায়াকে বোঝায় শুধু ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎ ধ্বংস করা যাবে না। রায়া আবার রেবিকার কাছে যেতে শুরু করে, কিন্তু তার মন তখনও নাদিয়ার কাছেই থাকতো। ঠিক এই সময় সেবাস্তিয়ান রায়াকে একটি খবর দেয়, নাদিয়া গর্ভবতী, আর তার গর্ভের সন্তান রায়ার। আর এই খবর রায়াকে আনন্দ দেওয়ার বদলে বিপদে ফেলে, কারণ সেবাস্তিয়ান জানিয়ে দেয় সে নাদিয়া ও তার অনাগত সন্তানকে বাঁচতে দেবে না। আর এর মধ্যেই রায়া ও রেবিকার বিয়ের প্রস্তুতি চলছে। রায়া প্রচণ্ড মদ পান করতে থাকে। গঙ্গা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু এবার গঙ্গাও বুঝে যায় রায়া আর ক্ষমতার খেলায় থাকতে চায় না। সে নাদিয়াকেই বাঁচাতে চায়। গঙ্গা তখন রায়াকে বলে অন্যদের তৈরি নিয়ম মেনে আর কতদিন চলবে, যদি দরকার হয় এবার নিজেদের নিয়ম নিজেরাই তৈরি করতে হবে। আর এই একটি সিদ্ধান্তেই বদলে যায় গোয়ার পুরো ক্ষমতার হিসাব। পার্টির মধ্যে রায়া সবার সামনে সেবাস্তিয়ানকে হত্যা করে। এরপর রায়া ও গঙ্গা মিলে সেবাস্তিয়ানের লোকদের উপর আক্রমণ চালায়। চারপাশে শুধু গুলির শব্দ আর মৃত্যু।
কিন্তু তখন তাদের সামনে দাঁড়ায় রেবিকা। তার চোখের সামনে তার বাবা মারা গেছে। সে রায়ার দিকে বন্দুক তাক করে পরপর গুলি ছোড়ে। রায়া মাটিতে পড়ে যায়, কিন্তু গঙ্গা রেবিকাকে হত্যা করে। এবার গঙ্গার একটাই লক্ষ্য, রায়াকে বাঁচানো। গঙ্গা আহত রায়াকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু তাদের পেছনে সেবাস্তিয়ানের অসংখ্য লোক। গঙ্গা বুঝতে পারে দুজন একসঙ্গে পালালে কেউই বাঁচবে না, তাই সে রায়াকে একজন সহকারীর হাতে তুলে দেয়। তারপর নিজেই শত্রুদের আটকে রাখার সিদ্ধান্ত নেয়। রায়াকে বাঁচানোর জন্য গঙ্গা নিজে জীবন উৎসর্গ করে। কিছুদিন পর রায়া সুস্থ হয়ে জানতে পারে গঙ্গা আর নেই। এই খবর তাকে ভিতর থেকে ভেঙে দেয়, কারণ তার জীবনে গঙ্গা ছিল এমন একজন মানুষ যাকে সে কখনো হারাতে চায়নি। কিন্তু গঙ্গার মৃত্যুর পেছনে আসল ঘটনা তখনও রায়া জানতো না। পরে জানা যায় গঙ্গা এলিজাবেথের হাতে বন্দী হয়েছিল। এলিজাবেথ এতদিন ধরে প্রতিশোধের সুযোগ খুঁজছিল, আর এবার সে এমন একটা পরিকল্পনা করে যা রায়ার জীবনকে আরো অন্ধকার করে দেয়। গঙ্গাকে বন্দি করে রাখা হয়। এরপর সেখানে আনা হয় নাদিয়াকে। গঙ্গা তখন নাদিয়াকে একটি কথা জানায়, রায়া সত্যিই তাকে ভালোবাসে, কিন্তু এলিজাবেথ চায় নাদিয়ার হাত দিয়েই গঙ্গাকে হত্যা করতে। তার উদ্দেশ্য ছিল আরও ভয়ঙ্কর। সে চায় ভবিষ্যতে রায়া যেন বিশ্বাস করে নাদিয়াই তার বোনকে হত্যা করেছে। শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে নাদিয়াকে গঙ্গাকে হত্যা করতে হয়। এরপর রায়ার কাছে যখন পুরো ঘটনা পৌঁছায়, তখন তার ভেতরে আর কিছুই অবশিষ্ট থাকে না। সে শুধু প্রতিশোধ চায়। এলিজাবেথের লোকদের একে একে খুঁজে বের করে হত্যা করতে থাকে রায়া। শেষ পর্যন্ত সে গোয়া ছেড়ে চলে যায়। তার গন্তব্য মাকাও। মাকাওতে রায়া একটি গ্যাংয়ের সাথে যুক্ত হয়। তার পুরনো দক্ষতা ব্যবহার করে সে একের পর এক প্রতিপক্ষকে সরিয়ে দিতে থাকে। রায়া যেন মানুষ থেকে ধীরে ধীরে প্রতিশোধের যন্ত্রে পরিণত হয়, আর তার ফেরার খবর নাদিয়ার কাছেও পৌঁছে যায়। এখানেই গল্প আবার ফিরে আসে সিনেমার শুরুর ঘটনায়। নাদিয়া তার ছেলেকে বলছিল আজ তার বাবা আসবে, কিন্তু এরপরই ঘটে সার্কাসে বিস্ফোরণ। নাদিয়া মারা যায়, আর রায়া তার ছেলেকে নিয়ে সেখান থেকে বের হয়। গাড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায়। রায়া ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করে, কোনোমতে তাকে উদ্ধার করতে পারলেও এরপর রায়া এমন আচরণ করে যার পেছনের কারণ তখনও পরিষ্কার নয়। সে ছেলেটিকে দূরে সরিয়ে দেয়। এরপর রায়ার জীবন আরও অন্ধকারে তলিয়ে যায়। সে অতিরিক্ত মদ পান করতে থাকে। তার মানসিক অবস্থাও ধীরে ধীরে ভেঙে পড়ে। তারপর গল্প এগিয়ে যায় 1967 সালে। রায়ার জীবনে আসে মেলিসা। মেলিসার শরীরে একটা বোমা লাগানো ছিল। সে রায়াকে জানায় এক সময় রায়া তার বাবার জীবন বাঁচিয়েছিল, কিন্তু এখন তার বাবা মাদকাসক্ত, তাই সে বাবাকে হত্যা করতে এসেছে। আর কয়েক মুহূর্তের মধ্যেই বোমাটি বিস্ফোরিত হবে। কিন্তু রায়া এত সহজে ভয় পাওয়ার মানুষ নয়। সে দ্রুত বোমাটি খুলে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। মালিশা বেঁচে যায়। এরপর ধীরে ধীরে মালিশার সাথে রায়ার সম্পর্ক তৈরি হয়। একসময় মালিশা জানতে চায় সে কি রায়ের সঙ্গে থাকতে পারে। রায়া বলে, যতদিন আমাকে সহ্য করতে পারবে ততদিন থাকো। তারা একসঙ্গে থাকতে শুরু করে। কিছুদিন পর মালিশা একটি সন্তানের জন্ম দেয়। ছেলেটির নাম রাখা হয় অ্যাডাম। কিন্তু অ্যাডামের জন্মের পর থেকেই রায়ার সাথে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে। রায়া বারবার একটি অচেনা ছেলেকে দেখতে শুরু করে। ছেলেটি কখনো দূর থেকে তাকে অনুসরণ করে, কখনো তার উপর আক্রমণ করতে চায়। কিন্তু সমস্যা হলো অন্য কেউ তাকে দেখতে পায় না, শুধু রায়াই তাকে দেখতে পায়। রায়া প্রথমে এটাকে বাস্তব ঘটনা মনে করে, কিন্তু সময় যত যায় তার আচরণ তত অস্বাভাবিক হতে থাকে। 5 বছর কেটে যায়। অ্যাডামের 5ম জন্মদিনের সময় সেই ছেলেটি আবারও রায়ার সামনে আসে। রায়া তাকে ধরে হত্যা করতে চায়, কিন্তু ছেলেটি আবারও পালিয়ে যায়। কিন্তু এখানেও আশ্চর্য বিষয় হলো আশেপাশে কেউ কিছুই দেখতে পায়নি। রায়া ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে ছেলেটি নাদিয়ার সন্তান, অর্থাৎ তার নিজের ছেলে। সে মনে করে ছেলেটি তার বাবাকে হত্যা করতে চায়, কিন্তু প্রশ্ন হলো কেন? একদিন সেই ছেলেটি অ্যাডামকে নিয়ে চলে যায়। রায়া তার পিছু নেয়। অবশেষে দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়। রায়া জানতে চায় সে কেন তাকে হত্যা করতে চায়। তখন ছেলেটি রায়ার সামনে তার জীবনের সবচেয়ে কষ্টের কথাগুলো তুলে ধরে। সে বলে সে সারা জীবন বাবার ভালোবাসার জন্য অপেক্ষা করেছে, কিন্তু বাবা তাকে কখনোই সেই ভালোবাসা দেয়নি, বরং তাকে একা ফেলে চলে গেছে। রায়া তখন নিজের অতীতের মুখোমুখি হতে শুরু করে। সে বলে সে নিজের ছেলেকে ঘৃণা করতো না, সে আসলে নিজেকেই ঘৃণা করত। কারণ তার বিশ্বাস ছিল নাদিয়ার কারণেই গঙ্গা মারা গেছে। কিন্তু ছেলেটি তাকে অন্য সত্য দেখায়। নাদিয়া কিংবা গঙ্গা, তাদের মৃত্যুর জন্য অন্য কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই। রায়া নিজের সিদ্ধান্তেই তাদের জীবন ধ্বংস করেছে। এই কথাগুলো রায়াকে ভিতর থেকে ভেঙে দেয়। সে ছেলেটিকে বলে, যদি আমাকে এতটাই ঘৃণা করো তাহলে আমাকে হত্যা করো। কিন্তু ছেলেটি সঙ্গে সঙ্গে তা করতে পারে না, কারণ তার রাগের আড়ালে ছিল একটা ছোট চাওয়া। সে শুধু বাবার ভালোবাসা চেয়েছিল, যে ভালোবাসা সে কোনোদিন পায়নি। কিন্তু জমে থাকা কষ্ট শেষ পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করে ফেলে, আর সে রায়াকে হত্যা করে।
আর ঠিক তখন অ্যাডাম সেখানে এসে চিৎকার করে ওঠে ড্যাডি বলে। আর এই মুহূর্তেই সিনেমা আমাদের সামনে খুলে দেয় তার সবচেয়ে বড় রহস্য। এতক্ষণ আমরা যে ছেলেটিকে দেখেছি সে আসলে বাস্তবে ছিল না, সে ছিল রায়ার মনের তৈরি একটি চরিত্র। রায়ার সঙ্গে তার যত কথোপকথন হয়েছে, যত সংঘর্ষ হয়েছে, এসবের বেশিরভাগই ছিল তার মানসিক জগতের অংশ। অন্য কেউ ছেলেটিকে দেখতে পায়নি, কারণ ছেলেটি জীবিত ছিল না, সে ছিল রায়ার মৃত সন্তানের দৃশ্য, আর একই সঙ্গে ছিল রায়ার অপরাধবোধের প্রতিচ্ছবি। এখন আমরা সিনেমার শুরুটা অনুভবে বুঝতে পারি। সার্কাস ধ্বংস হওয়ার পর রায়া যখন তার ছেলেকে নিয়ে গাড়িতে বের হয়েছিল, তখন দুর্ঘটনায় গাড়িটি পানিতে পড়ে যায়। ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করেও রায়া তাকে বাঁচাতে পারেনি। এই মৃত্যুকে রায়া মন থেকে মেনে নিতে পারেনি। তার ভেতরে জন্ম নেয় অপরাধবোধ, সে নিজেকে ক্ষমা করতে পারেনি। বছরের পর বছর সেই অপরাধবোধ তার মাথার ভেতরে একটি জীবন্ত স্মৃতি তৈরি করে। অ্যাডাম যখন তাকে প্রথমবার বাবা বলে ডাকে, তখন হারিয়ে যাওয়া ছেলের স্মৃতি আরও শক্তিশালী হয়ে ওঠে, আর সেখান থেকেই তার কল্পনার ছেলেটি বারবার ফিরে আসতে থাকে। তাই দর্শক যেসব ঘটনা এতক্ষণ বাস্তব মনে করছিল, সেগুলোর অনেকটাই ছিল রায়ার ভাঙা মানসিক অবস্থার প্রতিফলন। রায়া আসলে বাইরে যতটা শত্রুর সাথে লড়াই করছিল, তার চেয়েও অনেক বেশি যুদ্ধ করছিল নিজের সঙ্গে। কিন্তু রায়ার গল্প এখানেই শেষ হয় না। মাকাওতে থাকার সময় রায়া সেখানকার এক বড় মাফিয়ার ছেলে নিকোলাসকে হত্যা করেছিল। এবার নিকোলাসের বাবা প্রতিশোধ নিতে রায়ের পিছনে লোক পাঠায়। রায়ের বিরুদ্ধে একসঙ্গে অসংখ্য মানুষ দাঁড়ায়। রায়া একাই তাদের সঙ্গে লড়াই শুরু করে। একজনের পর একজন শত্রু তার সামনে পড়তে থাকে। শেষ পর্যন্ত নিকোলাসের বাবাকেও সে হত্যা করে। কিন্তু লড়াইয়ের মধ্যে ঘটে যায় আরেকটি বিপর্যয়। পাহাড়ের বরফে আঘাত লাগার ফলে বিশাল তুষারধস শুরু হয়। রায়া বুঝতে পারে এবার হয়তো তার বাঁচার আর কোনো সুযোগ নেই। তার সামনে তখন আর ক্ষমতা নেই, প্রতিশোধও নেই। শুধু একটি মানুষকে শেষবার দেখতে চাওয়ার ইচ্ছা আছে, তার নিজের ছেলে। যে ছেলেকে হারানোর অপরাধবোধ সে সারা জীবন বয়ে বেরিয়েছে। শেষ মুহূর্তে আবার সেই ছেলেটিকে রায়ের সামনে দেখা যায়, কিন্তু এবার তাদের মধ্যে আর কোনো লড়াই নেই। রায়া তাকে কাছে টেনে নিতে চায়। একজন বাবা হিসেবে শেষবার নিজের সন্তানকে জড়িয়ে ধরতে চায়। এরপর বিশাল তুষারধস তাদের সবাইকে ঢেকে ফেলে। রায়ার জীবনও সেখানেই শেষ হয়ে যায়। তাহলে পুরো সিনেমাটাকে যদি এক কথায় বলা হয়, এটা শুধুই একজন মাফিয়ার গল্প নয়। রায়া সারা জীবন শক্তি, প্রতিশোধ আর ক্ষমতার পেছনে ছুটেছে, কিন্তু তার সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের অপরাধবোধ। ছোটবেলায় গঙ্গাকে রক্ষা করতে গিয়ে সে হিংস্র হয়ে উঠেছিল। ভালোবাসার মানুষদের হারিয়ে সে আরও নিষ্ঠুর হয়েছে। নাদিয়াকে ভালোবাসার পর আবার তাকে হারিয়েছে, আর নিজের ছেলেকে হারানোর পর সেই সত্য মেনে নিতে পারেনি। ফলে তার মস্তিষ্ক বাস্তবতার বদলে একটি কল্পিত জগৎ তৈরি করে। সেই জগতের ছেলেটি আসলে তার মৃত সন্তানের প্রতীক। একজন বাবা যে নিজের সন্তানকে বাঁচাতে পারেনি, একজন ভাই যে নিজের বোনকে রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত রায়া বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ছিল বাইরের মানুষের সঙ্গে নয়, যুদ্ধটা ছিল নিজের অপরাধবোধের সঙ্গে। আর এ কারণেই টক্সিকের গল্পকে মাফিয়া বা প্রতিশোধের গল্প বললে আসল বিষয়টাই বাদ পড়ে যায়। রায়া যত মানুষকে হারিয়েছে, তার চেয়েও বেশি হারিয়েছে নিজের ভিতরের শান্তি। আর শেষ পর্যন্ত নিজের অতীত থেকে পালাতে না পেরে তাকেই সেই অতীতের মুখোমুখি হতে হয়েছে। আপনাদের কাছে সিনেমাটির সবচেয়ে বড় টুইস্ট কোনটা লেগেছে? আর রায়ার চরিত্রকে আপনারা 10-এর মধ্যে কত নম্বর দিবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, এবং এমন আরও মুভি এক্সপ্লেন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।